হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা ৪৬তম বিসিএস এক্সামের যে ইংলিশ পার্টটা আছে সেটার সলিউশন করব। আমরা জানি যে আজকে তো আমাদের ৪৬তম বিসিএস এর প্রিলিমিনারি টেস্ট হয়েছে, তো এখানের ইংলিশ যে ৩৫ মার্কসের পার্টটা আছে সেটা আমরা সলিউশন করব। তো প্রথমে হচ্ছে আমরা যদি ৪১ নাম্বার প্রশ্নটা দেখি বা ইংলিশের প্রথম প্রশ্নটা, সেটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ক্যান বি ইউজড অ্যাজ আ ভার্ব। তো এখানে মোবাইল ছাড়া বাকিগুলাই হচ্ছে কিন্তু নাউন। মোবাইলটা আমরা চলন্ত হিসেবে ব্যবহার করতে পারি, যেটা একটা ভার্ব। তো নেক্সট আমাদের হচ্ছে ইন হুইচ সেন্টেন্স লাইক ইজ ইউজড অ্যাজ আ প্রিপোজিশন, অর্থাৎ নিজের কোন সেন্টেন্সটাতে লাইক শব্দটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। তো আমরা জানি যে প্রিপোজিশন মূলত নাউনের পূর্বে বসে থাকে, ব্যবহৃত হয়ে থাকে। তো এখানে আমরা যদি দেখি, এখানে অ্যান্সারটা হচ্ছে সি তে আছে, হি ক্লাইম্ব দ্য ট্রি লাইক আ ক্যাট, অর্থাৎ লাইকের পরে হচ্ছে একটা নাউন আছে, তাই অ্যান্সার হবে থ্রি। তারপরে ৩ নম্বর প্রশ্নটা আমরা যদি দেখি, হি ডাইড ফলোইং দ্য ইনসিডেন্ট। এখানে আন্ডারলাইন ওয়ার্ডটা কি সেটা জানতে চাওয়া হচ্ছে। তো এটা হবে একটা প্রিপোজিশন। এরপরে আমরা প্রশ্নটা দেখি, রাইটিং আ ডায়েরি ইজ আ ভেরি গুড প্র্যাকটিস টু ডেভেলপ দ্য রাইটিং স্কিল। এখানে বলা হচ্ছে যে আন্ডারলাইন করা রাইটিং আ ডায়েরি, এটা কোন ফ্রেজ। তো এখানে আমরা স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছি এটা একটা নাউন ফ্রেজ। তারপরে হচ্ছে fill in the blank with the correct answer. Dash he lay on the ground groaning. তো এখানে হবে having injured, কারণ এখানে বলা হচ্ছে যে আঘাতপ্রাপ্ত হওয়ার পর সে মাটিতে বসে কি করছে, আর্তনাদ করছে। তো এখানে আঘাত অলরেডি পেয়ে গেছে এরকম একটা ওয়ার্ড ব্যবহার করতে হবে, তো সেই জন্য এটা হবে হ্যাভিং ইনজিউর্ড। নেক্সট হচ্ছে ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য ফলোইং ফ্রেজ। বাই অ্যান্ড লার্জ, বাই অ্যান্ড লার্জ অর্থ কি? বাই অ্যান্ড লার্জ বলতে আমরা মূলত বোঝাই যে ওভারঅল বা মোস্টলি এরকম কিছু। তো এখানে অ্যান্সার হবে অন দ্য হোল। দেন চুজ দ্য বেস্ট অল্টারনেটিভ ফর দ্য আন্ডারলাইন। হি ওয়েন্ট ব্যাক অন হিজ প্রমিস অফ ভোটিং ফর মি, অর্থাৎ সে তার পূর্বের ওয়াদাতে ফিরে গিয়েছে আমাকে ভোট দেওয়ার। তো এখানে এটাকে আমরা অল্টারনেটিভ হিসেবে ইউজ করতে পারি উইথ ড্রিউ। তারপরটা হচ্ছে লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। মনে আছে আমরা কিন্তু প্রেসিডিয়ামের একটা পার্টে লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ পড়েছিলাম। দেখো এটা বিসিএস এর এক্সামে চলে আসছে। তো এখানে অ্যান্সারটা হচ্ছে রিভিল এ সিক্রেট কেয়ারলেসলি, অর্থাৎ খুব অবজ্ঞার সাথেই কোনো একটা সিক্রেটকে ফাঁস করে দেয়। তারপরে হচ্ছে হি ইজ আ ম্যান টু ডিপেন্ড অন। এখানে বলা হচ্ছে যে টু ডিপেন্ড অন, এটা কোন ধরনের ফ্রেজ। তো এখানে আমরা বুঝতেই পারছি, এখানে বলা হচ্ছে যে সে এমন একজন মানুষ যার উপর নির্ভর করা যায়। এখানে পার্সনটার টাইপ বোঝানো হয়েছে, তাই সেজন্য এটা হবে একটা অ্যান অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপর হচ্ছে হিজ ড্রিম দ্যাট হি উইল বি আ বিসিএস ক্যাডার ফাইনালি কেম ট্রু। এখানে বলা হচ্ছে দ্যাট হি উইল বি আ বিসিএস ক্যাডার, এইটা কোন ফ্রেজ? এগেইন এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ, সরি ক্লজ হবে। হুইচ অফ দ্য ফলোইং ইজ আ কারেক্ট সিম্পল সেন্টেন্স। এখানের কারেক্ট সিম্পল সেন্টেন্স কোনটা হবে? তো এখানে দেখো, আহ, প্রথমটাতে বলা হচ্ছে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। তো দ্যাট, যেই সেন্টেন্সটাতে দ্যাট ইউজ করা হবে সেটা তো হবে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। আর থার্ডে দেওয়া আছে ডু অর ডাই, অর দেওয়া আছে তার মানে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। প্রথম দুটোতে দ্যাট দেওয়া আছে তার মানে এগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। থার্ড ওয়ানে অর দেওয়া আছে তার মানে এটা হচ্ছে কম্পাউন্ড একটা সেন্টেন্স। তাহলে আমাদের বাকি রইল কি? ডি। তাহলে অ্যান্সার হবে আই স অ্যান ওল্ড ম্যান ওয়াকিং পাস্ট মি। তারপর এটা হচ্ছে হুইচ ইজ দ্য কারেক্ট কমপ্লেক্স ফর্ম অফ দ্য সেন্টেন্স। এ করাপ্ট ম্যান ক্যানট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স। এখানে বলা হচ্ছে নিচের যে সেন্টেন্সটা, যে একজন করাপ্টেড ম্যান কি করতে পারে না, অন্য কারো রেসপেক্ট সে কি করতে পারে না, জিততে পারে না। তো এখানে এটার জন্য কোন কমপ্লেক্স ফর্মটা রাইট? এখানে আনসারটা হবে, এখানে সবগুলোতেই কিন্তু হো দিয়ে করা আছে, অ্যান্সারটা আমাদের হো দিয়েই হবে কারণ আমাদের কমপ্লেক্স করতে বলা হয়েছে।
তো এক্ষেত্রে এ ম্যান আমরা মিনিংটা দেখতে হবে যে হো থাকবে প্লাস মিনিংটা সেম আছে, চেঞ্জ হবে না, এরকম কোনটা আছে। তো এখানে অ্যান্সার হবে সি, অর্থাৎ এ ম্যান হু ইজ করাপ্ট ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স। এরপর হচ্ছে আমাদের পরবর্তী ৫৩ নম্বর প্রশ্নটাতে বলা হয়েছে ফাইন্ড আউট দ্য কারেক্ট পজিটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হু এলস ইজ দ্য বেটার প্লেয়ার দেন জামান ইন দ্য টিম। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সটার একটা পজিটিভ ফর্ম বের করতে বলছে। তো জামানের চেয়ে ভালো খেলোয়াড় কে আছে আমাদের টিমে? তো এটার উত্তরটা হবে এ, ইজ দেয়ার এনি আদার প্লেয়ার ইন দিস টিম হু ইজ অ্যাজ গুড অ্যাজ জামান। অর্থাৎ এমন কোনো প্লেয়ার আছে কি এই দলে যে জামানের চেয়ে ভালো। তারপরটা হচ্ছে দ্য সাবমেরিন ডিপড টু অ্যাভয়েড ড্যাশ বাই দ্য এনিমি প্লেন। এখানে টু অ্যাভয়েড, এখানে একটা কি হবে, আমাদের আইএনজি যুক্ত ভার্ব ইউজ করতে হবে। তো এখানে আমাদের হবে বি, অর্থাৎ সিইং দ্য সাবমেরিন ডিপ টু অ্যাভয়েড সিইং বাই দ্য এনিমি প্লেন। তারপরে হচ্ছে ইন ফিয়ার অফ ড্যাশ হি এসকেপড এলসওয়্যার। ইন ফিয়ার অফ, এখানেও আমাদের কি হবে, একটা ইডিযুক্ত ভার্ব হবে। তো এখানে আমরা দিতে পারি অ্যারেস্টিং, তো হবে না, এখানে হবে বিইং অ্যারেস্টেড, অর্থাৎ গ্রেপ্তার হওয়ার ভয়ে, গ্রেপ্তার কিন্তু হয়নি, যদি হইতো তাহলে হতো যে হ্যাভিং অ্যারেস্টেড, যেহেতু সে গ্রেপ্তার হয়নি, গ্রেপ্তার হওয়ার ভয় পেয়েছে, তাহলে এখানে হবে যে বিইং অ্যারেস্টেড হি এসকেপড এলসওয়্যার। এরপর আছে যে আই ডিডন্ট ফলো হু পাসড বাই মি, ইট ড্যাশ সজীব। অর্থাৎ এখানে বলা হয়েছে আমি খেয়াল করিনি যে আমার পাশ দিয়ে কে গিয়েছে, তো হতে পারে এটা সজীব ছিল, তাহলে অ্যান্সারটা হবে মাইট বি। তারপর হচ্ছে সুমিন ইজ মাই কলিগ, আই ড্যাশ হিম ফর 10 ইয়ার্স। তাহলে এখানে কি দেখো, ফর বা সিন্স প্লাস ইয়ার্স বা টাইম দেওয়া আছে, তাহলে আমাদের এটা বুঝতে হবে যে এটা একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখানে হবে হ্যাভ বিন নোন, সরি একটু ভুল বলছি, তো অ্যান্সারটা ডি হবে, অর্থাৎ হ্যাভ বিন নোন। তো এরপর হচ্ছে দ্য স্নো সোয়েলস ড্যাশ দ্য ভ্যালি, এখানে হবে থ্রু। দেন দেয়ার ইজ এ কফি শপ দ্য স্ট্রিট, অর্থাৎ এখানে কোনো কিছু যেহেতু অতিক্রম করে যাওয়ার ব্যাপার হয়, তাহলে কি হবে, সেটা অ্যাক্রস হবে। তো এখানে হবে দেয়ার ইজ এ কফি শপ অ্যাক্রস দ্য স্ট্রিট। তারপরে বলা হয়েছে কিছু সেন্টেন্স দেওয়া আছে যেগুলো থেকে আমাদেরকে কারেক্ট সেন্টেন্সটা বের করতে বলা হয়েছে। তো প্রথম ক্ষেত্রে অ্যান্সারটা হবে বি, অর্থাৎ হি হ্যাজ টোল্ড মি দ্যাট হি উইল গো বাট আই উইল স্টে হিয়ার ইন ঢাকা। এরপরটার অ্যান্সার হবে এ, দ্য রুম ওয়াজ ডার্কেন্ড বাই সুইচিং অফ দ্য লাইটস। এরপরের অ্যান্সারটা হবে বি, অর্থাৎ ইফ ইউ হ্যাড বিন দেয়ার অন টাইম ইউ would have the information. এরপরের ৬৩ নম্বরের অ্যান্সার হবে দেয়ার আর ট্রিজ অন দ্য বোথ সাইডস অফ দ্য রোড। এরপর ৬৪ নম্বরে বলা হচ্ছে দ্য অ্যান্টোনিম অফ boisterous ইজ, অর্থাৎ boisterous শব্দটার অর্থ কি, অর্থ হচ্ছে নয়জি বা চিয়ারফুল বা হ্যাপি, এরকম কিছু ব্যাপারকে বোঝায় বা এক্সাইটমেন্ট। তো এখানে নয়জি যেহেতু এটার সিনোনিম, তো এখানে আমাদের অ্যান্টোনিমটা হবে কোয়াইট, অর্থাৎ শান্ত বা চুপচাপ। এরপরে বলা হচ্ছে প্লেগিয়ারিজম। প্লেগিয়ারিজম বলতে কি বোঝায়, এটা হচ্ছে দ্য অ্যাক্ট অফ ইউজিং সামওয়ান এলস আইডিয়া অ্যাজ ওয়ান্স ওন। এটা মেনলি আমরা রাইটিং এর ক্ষেত্রে দেখতে পারি, যখন কেউ কারো লেখা যখন কারো অ্যাকনোলেজমেন্ট ছাড়া ইউজ করে বা পারমিশন ছাড়া ইউজ করে, তখন সেটাকে আমরা প্লেগিয়ারিজম বলতে পারি। এরপরে ৬৬ নম্বরে হচ্ছে দ্য টু সিটিজ ইন এ টেল অফ টু সিটিজ আর, এর উত্তর হবে লন্ডন অ্যান্ড প্যারিস। তারপরে হচ্ছে দ্য লাইন frailty though name is omen occurs in Shakespeare's play Hamlet, উত্তর হবে হ্যামলেট। who of the following compiled an English dictionary, ডিকশনারি কম্পাইল করেছেন স্যামুয়েল জনসন। তারপরটা হচ্ছে হুইচ ইজ নট এ পোয়েট্রি ফর্ম, এখানে সনেট, বালাদ, এপিক এগুলো সবগুলোই আমরা জানি পোয়েট্রি ফর্ম, তাহলে ফর্মটা কোনটা, টেল, অর্থাৎ যেটাকে গল্প বলা যায়। 70তে আছে এ ম্যান আই এম এ ম্যান মোর সিন এগেনস্ট দ্যান সিনিং, এটা একটা যে শেক্সপিয়ারের রাইটিংয়ের একটা
ফেমাস একটা উক্তি, যেটা হচ্ছে কিং লিয়ার বলেছিলেন। হুইচ ইভেন্ট ইনফ্লুয়েন্সড দ্য লিটারেচার অফ দ্য রোম্যান্টিক পিরিয়ড? এটা হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন। তারপরে হচ্ছে দ্য অথর অফ এ ফেয়ারওয়েল টু আর্মস, এটার রাইটার হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে। তারপর 73-তে আছে হু ইজ দ্য মোস্ট ফেমাস সেটরিস্ট ইন ইংলিশ লিটারেচার? ইংলিশ লিটারেচার সবচেয়ে ফেমাস সেটরিস্ট হচ্ছে জোনাথন সুইফট। তারপর হচ্ছে হুইচ পিরিয়ড ইজ নোন অ্যাজ দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার? এটার উত্তরটা হবে দ্য এলিজাবেথান এজ, অর্থাৎ যে সময়টা ছিল 1558 থেকে 1603 ধরা হয় যে এলিজাবেথান এজ, সেটা হচ্ছে ইংলিশ লিটারেচারের জন্য একটা গোল্ডেন এজ ছিল কম্পেয়ার টু আদার এজ। তারপর বলা হচ্ছে হুইচ নোভেল ইজ রিটেন বাই অ্যান ইন্ডিয়ান নোভেলিস্ট? এখানের উত্তরটা হবে এ, অর্থাৎ দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস, এটা লিখেছিল অরুন্ধতী রয়। So that's the answer of the 46th BCS question. So that's all for today. Thank you everyone. Hope to meet you soon again.